দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের ভারভারা রাওয়ের লেখা চারণ কবি এই কবিতাটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতাটি একাদশ শ্রেণীর অন্তর্গত। এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটি বলে নেই। প্রথমে থাকবে কবি পরিচয়, তারপর থাকবে কবিতাটির উৎস, তারপর থাকবে কবিতাটির প্রেক্ষাপট মানে কি বিষয় নিয়ে লেখা হয়েছে, তারপর একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা, তারপর প্রত্যেকটি লাইন ধরে আলোচনা এবং সবশেষে থাকবে এমসিকিউ প্রশ্নোত্তর। প্রথমে ভারভারা রাওয়ের একটু কবি পরিচিতি সম্পর্কে বলে নেই। ভারভারা রাও 1940 সালে অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটি তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। তার পুরো নাম ছিল প্যান্ডেলা ভারভারা রাও। তিনি চিন্না পেন্ডিয়ালা গ্রামে তার প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন। এরপর তিনি হায়দ্রাবাদে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজে তিনি তেলেগু সাহিত্য পড়ানোর কাজ নিয়েছিলেন। 1998 সালে তিনি রিটায়ার্ড করেছিলেন, মানে পেশাগত একটা যে চাকরি সেই চাকরি থেকে তিনি অবসর নিয়েছিলেন। 1968 সালে ক্যাম্প ফারার নামে একটি কবিতা তার প্রথম প্রকাশিত হয়েছিল। ভারভারা রাও মোট 15টি কাব্য সংকলন রচনা করেছিলেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো চালি, নেগান্দ, জীবনানাদি, ওরে গিম্পু, সমুদ্রম প্রভৃতি উল্লেখযোগ্য। রাজনৈতিক জীবনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অন্ধ্রপ্রদেশ সরকার তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে কিছুদিন পরে ছেড়ে দিলে তাকে আবার কিছুদিন পরে গ্রেপ্তার করা হয়। পরপর তাকে দুবার গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দাবি ছিল তিনি হিংসা ছড়াচ্ছেন। 1985 সালে তাকে সেকেন্দ্রাবাদ ষড়যন্ত্র মামলায় আবার গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও তাকে 2018 সালে আবার একবার গ্রেপ্তার করা হয়। এই প্রতিবাদী মানুষটির কলম আজও সমানভাবে চলছে। এই কবিতাটির অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। এবার কবিতাটির উৎস সম্পর্কে আমরা আলোচনা করব, মানে আমাদের যে চারণ কবি কবিতাটি রয়েছে তার উৎস সম্পর্কে জেনে নেব। 1885 খ্রিস্টাব্দে 23 অক্টোবর ভারভারা রাও কবি নামক একটি কবিতা রচনা করেছিলেন। 1997 সালে বেঙ্কট রাও এই কবিতাটির অনুবাদ করেছিলেন দ্য বার্ড নাম নিয়ে। 2019 সালে সেতুবন্ধন পত্রিকায় শঙ্খ ঘোষ এই কবিতাটিকে চারণ কবি এই নাম নিয়ে আবার অনুবাদ করে প্রকাশ করেছিলেন। এবার কবিতাটির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই, মানে ভারভারা রাও এই কবিতাটি কেন লিখেছিলেন সেটি হবে এই কবিতার প্রেক্ষাপট। দক্ষিণ আফ্রিকার কবি এবং রাজনৈতিক যে চরিত্র বেঞ্জামিন মোলায়েজ, তাকে স্মরণ রেখেই এই কবিতাটি রচনা করা হয়েছিল। বেঞ্জামিন মোলায়েজ ছিলেন দক্ষিণ আফ্রিকার কবি। দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষী প্রিটোরিয়া সরকারের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন বা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 1985 সালে সেই দক্ষিণ আফ্রিকার বোথা সরকার এই বেঞ্জামিনকে ফাঁসির হুকুম দিয়েছিল। এই ঘটনার প্রতিবাদ স্বরূপ
ভারভারা রাও এই কবিতাটি লিখেছিলেন। আর শঙ্খ ঘোষ এই কবিতাটির অনুবাদ করেছিলেন চারণ কবি এই নাম নিয়ে। এবার আমি কবিতাটির সামান্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বারে বারে প্রতিবাদে মুখর হয়ে উঠতে দেখা যায় আমাদের কবি ভারভারা রাওকে। কবি মনে করেছেন সমাজের বুকে নেই কোনো বেড়াজাল, সেখানে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উঠেছে অত্যাচারীর কালো মেঘ। কবি এটাও দেখেছেন শাসকের শোষণ কোনো নিয়ম কানুন মানে না। যেহেতু তারা কোনো নিয়ম কানুন মানেন না, তাই মানুষের বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়ে। এর ফলে দেশবাসীর উপর নেমে আসে চরম সভ্যতার সংকট। সাধারণ মানুষের চোখের জলের বিনিময়ে নেমে আসে চরম প্রতিবাদ, আর এই প্রতিবাদ বদলে যায় বিদ্রোহে। আর এই বিদ্রোহতে কবি এবং সাহিত্যিকরা চুপ থাকতে পারেন না, তখন তারা তাদের লেখনী ধারণ করে। এই সমস্ত কবিগণ জনসাধারণের সামনে তুলে ধরেন শাসকের অত্যাচারের ছবি। তারা শাসকের নির্মম ছবি তুলে ধরতে পিছপা হন না। এই ধরনের কাজ সর্বকালের সব ধরনের কবি সাহিত্যিকরাই করে আসছে। তখন তারা হয়ে ওঠেন প্রতিবাদী। কবির লেখা গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। এই অস্ত্রকে স্বাভাবিক কারণেই শাসক শক্তিরা ভয় পায়। তবে যতই শাসক শক্তিরা এই কবি সাহিত্যিকদের ভয় দেখিয়ে কারারুদ্ধ করুক না কেন, তাদের লেখা বা কবিতা বা অন্যান্য সব কিছু রচনা তার আগেই জনসমাজে তার প্রভাব ফেলে দিয়ে যায়। ততক্ষণে শাসকের তৈরি করা ফাঁসির মঞ্চ এসে পড়ে মাটিতে। আসলে তারা মৃত্যুদণ্ডকে ভয় পায় না। আত্ম উৎসর্গের মধ্যে দিয়েই যারা ফাঁসি দেয় তাদের তারা বিদ্রূপ করতে থাকে বা উপহাস করতে থাকে। এবার আমরা এই কবিতার চুলচেরা বিশ্লেষণ করব, মানে প্রত্যেকটি লাইন ধরে এই কবিতার আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কয়েকটি লাইন আমি তুলে ধরলাম, তারপর এর বিষয়বস্তু আলোচনা করব। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরিঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। নিয়ম কানুন যখন সব লোপাট বলতে কবি বুঝিয়েছেন দেশ বা সমাজের বুক থেকে নিয়ম কানুন বা ন্যায় নীতিগুলোকে সমস্ত কিছুকে অমান্য করে বা তাদের বিলুপ্ত করে শাসক গোষ্ঠী যখন নিজের ইচ্ছে মতো রাজ্য শাসন করতে থাকে। আমরা এই কবিতায় দেখতে পাই শাসক গোষ্ঠীর স্বৈরাচার সমস্ত নিয়ম কানুনকে ধ্বংস করে দেয়, যার ফলে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এখানে কালো মেঘের দল বলতে কালো মেঘের সমষ্টিকেই বোঝানো হয়েছে। আসলে কবি বলতে চেয়েছেন সুস্থ সমাজকে অসুস্থ করে তুলছে এই শাসক গোষ্ঠী। যারা সত্যভাষী বা যারা সত্য ভাষণের মধ্য দিয়ে অন্যায়কে প্রতিবাদ করে, তাদের মুখ চেপে ধরা হচ্ছে বা তাদের ভাষণকে চাপিয়ে রাখা হচ্ছে, বা কবির কথায় বলা যায় তাদের ফাঁসি লাগানো হচ্ছে। কবি বলেছেন চুইয়ে পড়ছে না কোনো রক্ত, অর্থাৎ তারা
মানুষের মনকে আঘাত করছেন। মনে আঘাত করলে কখনো রক্ত দেখা যায় না, এটা তোমরা সবাই জানো। সমাজের উপর আঘাত হেনে মানুষের অন্তর শক্তিকে দুর্বল করে দেওয়া হচ্ছে, বা সহজ করে যদি বলা যেতে পারে হাতে না মেরে ভাতে মারার মতো অবস্থা শাসক গোষ্ঠী করে রেখেছে। আবার কবি বলেছেন, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। অর্থাৎ আমরা ঝড় বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলক দেখতে পাই। সেই বিদ্যুৎ জনজীবনে কোনো ক্ষতি করে না, এটা তোমরা সবাই জানো। দেখবে যখন বৃষ্টির আবহাওয়া তৈরি হয় তখন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, সেটাতে কিন্তু কোনো ক্ষতি হয় না। কিন্তু সেই বিদ্যুৎ যখন বাজ রূপ ধারণ করে এবং পৃথিবীর বুকে নেমে আসে, তখন পৃথিবীতে তৈরি হয় প্রলয়। এই বাজ আসলে ধ্বংসের প্রতীক। এই বাজ পৃথিবীর সমস্ত এলাকাকে ধ্বংস করে দেয়। আমরা জানি মৃদু গতিতে যখন ঝিরিঝিরি বৃষ্টি নেমে আসে তখন সেই বৃষ্টিকে আমরা বলি ঝিরিঝিরি বৃষ্টি। আর প্রলয় ঝড় হলো ভয়ঙ্কর ঝড়, যা আমাদের সমাজে প্রলয় নিয়ে আসে বা ধ্বংস নিয়ে আসে। আসলে মানুষের যখন অস্তিত্বের সংকট দেখা দেয় তখনই সেই মানুষ গর্জন করে ওঠে। কবিরা যেহেতু রাষ্ট্রশক্তিকে ভয় পায় না, সত্য ভাষণে তারা ভীত হয় না এবং রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তারা তাই গর্জে ওঠে। তাই শাসক গোষ্ঠী কবিদের কারারুদ্ধ করে রাখেন। কিন্তু যতই তাদের কারারুদ্ধ করে রাখা হোক না কেন, তাদের লেখা সমাজের বুকে এক প্রলয় নিয়ে আসে। এবার আমরা পরবর্তী কয়েকটি লাইনের বিষয়বস্তু বুঝে নেব। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে, আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। কবি বলেছেন, মানুষের জিভে যখন কাঁপন লাগে তখন সেই মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। কবিদের মনের কথা প্রতিবাদের মাধ্যমে বা কবিতার মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষের মনে, আর গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। মানব দরদী কবি যখন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তার লেখনীর মাধ্যমে, তখন সেই কবিকে কারারুদ্ধ করে রাখে এই শাসক গোষ্ঠী। তাদের গলায় শক্ত করে ফাঁস দেওয়া হয়। কবি তারই মধ্যে তার সুর নিয়ে গর্জন করতে থাকেন, কারণ সত্যদ্রষ্টা কবিগণ সমাজের অন্যায়কে বা শাসক গোষ্ঠীকে কখনো ভয় পায় না। তাদের হৃদয়ের সুর লেখনীর মাধ্যমে নিঃসৃত হয়। তাই কবি বলেছেন, শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। এবার পরবর্তী কিছু লাইন নিয়ে বা শেষ কয়েকটি লাইন নিয়ে আমরা আলোচনা করব। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। কবি বলেছেন, ফাঁসির মঞ্চ একসময় ভারসাম্য রক্ষা করার জন্য মাটিতে লুটিয়ে পড়ে। রাষ্ট্রশক্তি অত্যাচার, পীড়ন ও মৃত্যুদণ্ডের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠকে দাবিয়ে রাখার চেষ্টা করে, তা বলতে পারো মাটিতে মিশিয়ে দিতে চায়। আবার প্রতিবাদী কণ্ঠ বা কবিগণ নিজের জীবনের বিনিময়ে বা বলিদানের মাধ্যমে ওই ফাঁসির মঞ্চকে বিলিয়ে দিতে চান। এভাবেই ভারসাম্য রক্ষা হয়। এর ফলে রাষ্ট্রশক্তি শুধু ভয় পায় না,
তারা নতজানু হয়ে যায়। আত্মোৎসর্গের মাধ্যমে তারা ভাসুরদেরও উপহাস করে। এটি হলো কবিতার লাইন ধরে আলোচনা। এবার আমি কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভারভারা রাওয়ের পুরো নাম হলো, অপশনগুলি হলো শুধু স্বামী ভারভারা রাও, স্বামী ভারভারা রাও, প্যান্ডেলা ভারভারা রাও। সঠিক উত্তর প্যান্ডেলা ভারভারা রাও। রাওয়ের কবিতাগুলি যিনি ইংরেজিতে অনুবাদ করেন, অপশানগুলি হলো ডক্টর ভি নরসিমা রাও, ডক্টর ডি ভেঙ্কট রাও, ডক্টর ডি ভেঙ্কটস্বামী। সঠিক উত্তর ডক্টর ডি ভেঙ্কট রাও। সময়ের ঢেউ তোলা মেঘ যখন গলায় ফাঁস লাগাচ্ছে, অপশানগুলি হচ্ছে নিয়মের প্রচলনের সময়, নিয়ম লোপাটের সময়, নিয়ম গঠনের সময়। সঠিক উত্তর নিয়ম লোপাটের সময়। কবিতাটি যিনি বাংলায় তর্জমা করেছেন, অপশানগুলি হলো শঙ্খ ঘোষ, অর্ধকুসুম দাশগুপ্ত, মানবেন্দ্রনাথ রায়। সঠিক উত্তর শঙ্খ ঘোষ। যা প্রলয় ঝড় হয়ে উঠেছে, অপশানগুলি হলো মুষলধারে বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, টিপটিপ বৃষ্টি। সঠিক উত্তর ঝিরঝিরে বৃষ্টি। যখন কাঁপন লাগে, অপশানগুলি হলো দেহে, জিভে, মাথায়। সঠিক উত্তর জিভে। যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে, অপশানগুলি হলো গান, গল্প, কবিতা। সঠিক উত্তর গান। রাষ্ট্র কবিকে কয়েদ করে যখন, অপশানগুলি হলো কবিতা রচনা করেন, তিনি প্রতিবাদ করেন, তার রচনা গণজাগরণ ঘটায়। সঠিক উত্তর তার রচনা গণজাগরণ ঘটায়। যা মাটিতে মিলিয়ে যাচ্ছে, অপশানগুলি হলো রাষ্ট্রের দম্ভ, ফাঁসির মঞ্চ, অত্যাচারের চিহ্ন। সঠিক উত্তর ফাঁসির মঞ্চ। ভারভারা রাও যে ভাষায় রচনা করেছেন, অপশানগুলি হলো কর ভাষায়, তেলুগু ভাষায়, মালায়ালাম ভাষায়। সঠিক উত্তর তেলুগু ভাষায়। গলায় ফাঁস লাগাচ্ছে, অপশানগুলি হলো ফাঁসুরে, নিয়মকানুন, সময়ের ঢেউ তোলা, কালো মেঘ। সঠিক উত্তর সময়ের ঢেউ তোলা, কালো মেঘ। কবিতাটি যে ভাষায় রচিত, অপশানগুলি হলো তেলুগু, বাংলা, তামিল। সঠিক উত্তর তেলুগু। যা চুইয়ে পড়ছে না, অপশানগুলি হলো জল, তেল, রক্ত। সঠিক উত্তর রক্ত। বিদ্যুৎ যা হয়ে যাচ্ছে, অপশানগুলি হলো বাজ, আলো, ছবি। সঠিক উত্তর বাজ। বিদ্যুৎ যাতে বাজ হয়ে উঠছে, অপশানগুলি হলো ঝড়ে, আলোতে, ঘূর্ণিপাকে। সঠিক উত্তর ঘূর্ণিপাকে। জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির, অপশানগুলি হলো কান্না, গান, লিপিকার স্বর। সঠিক উত্তর লিপিকার স্বর। বাতাস যা মুক্ত করে দেয়, অপশানগুলি হলো সুর, গান, কথা। সঠিক উত্তর সুর। রাষ্ট্র কবিকে ভয় পায়, অপশানগুলি হলো সাহিত্য রচনা করার সময়, যুদ্ধের গান বাঁধার সময়, গান যখন যুদ্ধে অস্ত্র হয়ে ওঠে সেই সময়। সঠিক উত্তর গান যখন যুদ্ধে অস্ত্র হয়ে ওঠে। কবি তার সুর নিয়ে যেখানে শ্বাস ফেলেন,
অপশনগুলি হলো জনতার মাঝে, বিশ্বের দরবারে, রাষ্ট্রের সামনে। সঠিক উত্তর জনতার মাঝে। ফাঁসির মঞ্চ যে কারণে মাটিতে মিলিয়ে যাচ্ছে। অপশনগুলি হলো রাষ্ট্রশক্তির চিন্তার পরিবর্তনের জন্য, অত্যাচারের চিহ্ন লোপ করার জন্য, ভারসাম্য রক্ষার জন্য। সঠিক উত্তর ভারসাম্য রক্ষার জন্য। কবির লিপিকার স্বর যেখান থেকে বেরিয়ে আসছে। অপশনগুলি হলো জেলের গারদ থেকে, মস্তিষ্কের ভেতর থেকে, বন্ধ ঘরের ফোকর থেকে। সঠিক উত্তর জেলের গারদ থেকে। যা বুকে নিয়ে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে। অপশানগুলি হলো মায়ের দুঃখ, অত্যাচারের গাথা, মায়ের বেদনা। সঠিক উত্তর মায়ের বেদনা। ঢেউ তোলা মেঘের দল যেখানে ফাঁস লাগাচ্ছে। অপশানগুলি হলো গলায়, সময়ের চাকায়, নিয়মের বেড়াজালে। সঠিক উত্তর গলায়। যা লোপাট হওয়ার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো প্রমাণ, নিয়ম, অত্যাচারের চিহ্ন। সঠিক উত্তর নিয়ম। কয়েদ শব্দটি হলো। অপশানগুলি হলো সংস্কৃত, আরবি, ফার্সি। সঠিক উত্তর আরবি। রাষ্ট্র কবিকে ভয় পেলে যা করে। অপশানগুলি হলো অত্যাচার করে, স্বর রুদ্ধ করে, সবগুলি। সঠিক উত্তর সবগুলি। জনতার মাঝে কবি যা নিয়ে শ্বাস ফেলেছে। অপশানগুলি হলো সুর, গান, কবিতা। সঠিক উত্তর সুর। ঝিরঝিরে বৃষ্টি যা হয়ে উঠছে। অপশানগুলি হলো ঝড়, প্রলয় ঝড়, মুষলধারে বৃষ্টি। সঠিক উত্তর প্রলয় ঝড়। বাজ শব্দটি হলো। অপশানগুলি হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। সঠিক উত্তর তদ্ভব। তুচ্ছ ভাসুরেকে যা করা হচ্ছে। অপশানগুলি হলো বিদায়, কল্পিত, ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সঠিক উত্তর ঝুলিয়ে দেওয়া হচ্ছে। বাতাসকে সুরমুক্ত করে দেয় যখন। অপশানগুলি হলো মেঘ ওঠে, জিভ কাঁপান লাগে, গলার স্বর রুদ্ধ হয়ে আসে। সঠিক উত্তর জিভে কাঁপন লাগে। গান যুদ্ধের অস্ত্র হয়ে উঠলে যা হয়। অপশানগুলি হলো কবিকে সকলে ভয় পায়, কবিকে কারারুদ্ধ করা হয়, কবিকে নির্বাসন দেওয়া হয়। সঠিক উত্তর কবিকে সকলে ভয় পায়।